মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরত জননীর পাশে। এটা অনেকটা রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত। এই গ্রন্থটার, এই কবিতাটার মূল গ্রন্থের নাম হচ্ছে গিয়ে, মূল কাব্যগ্রন্থ কি ধানক্ষেত থেকে। ধানক্ষেত থেকে, থেকে পর্যন্ত কিন্তু আছে, ধানক্ষেতে শেষ নয়, ধানক্ষেত থেকে। এই কবিতাটা পড়াবার আগে তার প্রেক্ষাপট যদি আলোচনা করতে যায়, তাহলে আমরা 2006-07 নাগাদ সেই সময়ে যে ঘটনাবলীগুলো ঘটেছিল আমাদের বাংলায়, যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে অল্প বিস্তর আলোচনা না করলেই নয়, যেটাকে আমি অ্যাভয়েড করতে চাই, কিন্তু সেটাকে আলোচনা করতেই হবে তোমাদের সামনে। তো ঘটনাচক্রে বলি, আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী। পশ্চিমবঙ্গ আমাদের মায়ের দেশ, আমাদের বঙ্গমাতা। আমাদের বঙ্গমাতা হচ্ছে কি পশ্চিমবঙ্গ। আর কি না, এখানে যে ভোট হয়, বিধানসভা ভোট হয়, কত বছর অন্তর অন্তর হয় জানো? বলো। 5 বছর অন্তর অন্তর বিধানসভা ভোট হয়, এবং সেই ভোটে এক পক্ষ জয়লাভ করে আর এক পক্ষ পরাস্ত হয়, তারা বিরোধী স্থান দখল করে। যারা জয়লাভ করে তারা সরকার গঠন করে, তারা মুখ্যমন্ত্রিত্ব পায়। সে সময় 2006 সালে আমাদের দেশে যে, আমাদের বাংলায় যে রাজনৈতিক দল ক্ষমতায় গেছিল, সেই দল 232টা আসন পেয়েছিল। মোট 294টার মধ্যে, 294টার মধ্যে 232টা আসন জয়লাভ করেছিল, দিয়ে এককভাবে মুখ্যমন্ত্রিত্ব লাভ করে। তারপর তাদের মনে হয় যে আমাদের দেশ বাংলায় শিল্পাঞ্চল দরকার, শিল্পের অগ্রগতির প্রয়োজন আছে। সেই জন্য খুব দ্রুত গতিতে, সেই সময় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, সেই তিনি খুব দ্রুত গতিতে আমাদের বাংলায় শিল্প স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করছিলেন। এই জমি অধিগ্রহণ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিছু ভুলও করে বসছেন। যেমন কৃষি জমি, যে জমিতে দুবার চাষ হয়, সেরকম জমিকে তুলে নিয়ে গেলে বলছে এখানে কারখানা হবে। যদি হুমতিয়ার জমিগুলোকে তুলে নেওয়া হয়, বিশাল বড় মাঠটা, সেই মাঠ থেকে নিয়ে গিয়ে বলা হলো এখানে একটা কারখানা হবে, মানুষদের কি খুব খুশি হবে? কেউ খুশি হবে? কেউ খুশি হবে না। উপযুক্ত তোমাকে ক্ষতিপূরণ দেওয়া হবে, অর্থ দেওয়া হবে, চেক দিয়ে দেবে তোমাকে, তাতেও কি সম্ভব? যা কি সম্ভব হবে? যা সম্ভব হবে না, কারণ ওই মাঠে যে ফসলটা পায়, বছর 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 যে ইনকামটা হয়, সেটা অন্য কোথাও হবে না। সেই রকম কিছু মাঠ তিনি অর্ডার দিয়ে দিয়েছিলেন এবং দখল নেওয়ার চেষ্টা করছিলেন। যেমন সিঙ্গুরে 1000 একর জমি, হুগলির সিঙ্গুরে 1000 একর জমি দখল নিয়েছিল সরকার, এবং ক্ষতিপূরণও দিচ্ছিল, টাকাও দিচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে কিছু মানুষ বিরোধিতা করেছিল, যারা প্রচুর টাকা পেয়ে করে খুব খুশি হয়ে গেছিল, তারা এক পক্ষ। আর কিছু মানুষ ছিল যারা টাকা নিতে চায়নি, যে নেবো না আমরা টাকা পয়সা, আমরা আমাদের জমি দেবো না, আমাদের জমিতে চাষ করবো। কারণ টাকা পেলে একবার পাবো, টাকা খরচ হয়ে যাবে, টাকা কখনো থাকে না, থাকে কি? টাকা থাকে না, টাকা খরচ হয়ে যাবে, আজ নয় কাল খরচ হয়ে যাবে, তারপর খাবো কি আমরা? খাওয়া দাওয়া তো সব লাটে উঠে যাবে। তার জন্য তারা নিতে চাইছিল না, তারা আন্দোলন করছিল। সেই আন্দোলনটা বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করে, সেই আন্দোলনে যেটাকে বলা হয়, বর্তমানে বলা হয়, সেই বিরোধী রাজনৈতিক দলটা ছিল কোন? কারা? তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের মূল চালিকা শক্তি হয়ে উঠেছিলেন। এবং তিনি রাস্তায় তিনি একটানা কতদিন অনশন করেছেন, 26 দিন না 36 দিন অনশন করেছিলেন, অনশন করছেন যে ওদের জমি ফিরিয়ে দিতে হবে। মানুষের পাশে থাকার জন্য তিনি লড়াই করছেন, আবার অবস্থান বিক্ষোভ করছেন, রাস্তায় অবরোধ করছেন, নানান ধরনের আন্দোলন চলছে। আর সরকার পক্ষ তখন কি করছে না, সরকারের হাতে ক্ষমতা আছে, পুলিশ বাহিনী আছে, সে তখন বলছে আমি জোর করে আন্দোলনকে হটিয়ে দেবো। তাহলে এই অবস্থান বিক্ষোভে যে সমস্ত ছেলেমেয়েরা অগ্রণী ভূমিকা পালন করছিল, পুলিশ প্রশাসনের, পুলিশের তরফ থেকে পুলিশ গিয়ে করে তাদের মধ্যে কাউকে তুলে নিয়ে চলে যায়, এবং তাদেরকে গুম করে দেওয়া হয় আর খুঁজে পাওয়া যায়। কারণ তাপসী বালি বলে একটা মেয়েকে তুলে নিয়ে গেছিল রাতের অন্ধকারে, যারা আন্দোলনটা করছিল, মমতার পাশেই ছিল সেরকম একটা মেয়ে, খুব কম বয়সের মেয়ে, একটা 22-23 বছর হয়, এরকমই হবে হয়তো, গ্রামীণ মেয়ে, তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে পাওয়া যায়, যেটা পেপার বা পদে যেটা পাওয়া গেছে সেই হিসেবে বলছি, কোনোরকম রাজনৈতিক
মতদর্শে বিশ্বাসী না হয়েই বলছি, পাওয়া যায় অর্ধলগ্ন আর আগুনে আধপোড়া অবস্থায় পাওয়া যায়। একটা গর্তের মধ্যে পুড়ে গেছে, একটা অর্ধেকটা পুড়ে গেছে, অর্ধেকটা আছে, এবং একটা বিচ্ছির চেহারা হয়ে গেছে, তার বিভৎস এক চেহারা আপনাকে ফিরে পায় সাধারণ মানুষ। তারপর মানুষগুলো কি করবে? তারপর সেই আন্দোলনের লোকগুলো কি করবে? তাকে বিধাতার দিকে হাত তুলে বলবে, ভগবান এটা তুমি কি করলে? করবে কি তারা? তারা প্রতিবাদী হয়ে উঠছে, প্রতিরোধী হয়ে উঠছে, তারা একদম সংগ্রামের জন্য প্রস্তুত হতে চাইছে। ঠিক এই ঘটনাটা ঘটার পরেই, এরকম একটা ঘটনা ঘটার পর আরো একটা ঘটনা ঘটেছিল। এই সময় আরো একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো গিয়ে পুলিশ গিয়ে করে নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে, নন্দীগ্রামেও কেমিক্যাল হাব হবে বলে বিশাল জমি অধিগ্রহণ করেছিল সরকার। সেখানেও আন্দোলন চলছে, মানুষের আন্দোলন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও গিয়ে নেতৃত্ব দিচ্ছে। সেইখানে হঠাৎ সেই আন্দোলনটা এতটাই গভীর হয়ে গেছিল, সেখানে কোনো পুলিশ ঢুকতে পারছিল না, সেখানে কোনো পুলিশ ঢুকতে পারছিল না। তার জন্য সরকার কি করলো না, পুলিশ বাহিনী পাঠিয়ে দিল, ফোর্স, গ্রামীণ মানুষের কাছে ফোর্স পাঠিয়ে দিল এবং বললো ওখানে গিয়ে করে দখল মুক্ত করো, গুলি চালাও, প্রয়োজনে গুলি চালাও, হটিয়ে দাও, সমস্ত বিক্ষোভকারীকে হটিয়ে দাও। এবার এই ঘটনার জন্য পুলিশ বাহিনী ঢুকলো গ্রামে গ্রামে, লাইন দিয়ে পুলিশ যাচ্ছে। যাওয়ার সময় তারা অবরোধের মধ্যে পড়ে, যে মানুষরা আটকে রেখেছিল, রাস্তা কেটে আটকে দিয়েছিল পুলিশদেরকে। তারা কি করলো, তারা বাধা দিচ্ছিল, তাদের কি হলো, পুলিশ গুলি চালালো, নির্বিচারে গুলি চালালো, এবং 14 জন, সম্ভবত 14 জন মানুষ মারা গেল পুলিশের গুলিতে। তারপর কি ওই আন্দোলনকারীরা কি করবে? চুপচাপ বসে থাকবে? আজকে বসে থাকা উচিত কি? তাই তখন সমাজের একটা দিক দেখো, সমাজের খেটে খাওয়া মানুষের দল মারা যাচ্ছে। সেখানে মারা যাচ্ছে কারা? সমাজের খেটে খাওয়া মানুষের দল। কোনো রাজনৈতিক নেতা মারা যায়নি, যারা খেটে খায়, তারা নিজেদের জমিগুলোকে রক্ষা করার জন্য তারা আন্দোলন করছিল, তারাই মারা গেছে। মানুষের বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোটাই আমাদের শিক্ষা। তাই সেই মানুষরা যখন বিপদে পড়েছে, গ্রামীণ মানুষরা যখন বিপদে পড়েছে, চাষির দল যখন বিপদে পড়েছে, সমগ্র চাষিরা যখন বিপদে পড়েছে, তাদের জমি আর তার জমিটা তার নয়, সরকার বলতে চাইছে যে তোমার জমিটা তোমার নয়, ওটা সরকার যখন বুঝে নিয়ে নিতে পারে, তার বিরুদ্ধে যখন মানুষ আন্দোলন করছে, তখন বুদ্ধিজীবী সম্প্রদায়, যারা ছবি আঁকে, যারা কবিতা লেখে, যারা গান করে, তারা আর চুপ করে ঘরে বসে থাকতে পারলো না। তারা কি এখনো চুপ করে ঘরে বসে থাকবে? কিছু করা উচিত নয় কি? সেই তাগিদেই কবি মৃদুল দাশগুপ্ত এই কবিতাটা রচনা করছেন। প্রত্যেকের সৃষ্টিক্ষেত্র, যার যেটা সৃষ্টিক্ষেত্র, যেটা সৃষ্টি করতে পারে, সেই সৃষ্টিক্ষেত্রের মাধ্যমে প্রতিবাদ জানাবার চেষ্টা করেছে। যে ছবি আঁকে, সে ছবির মাধ্যমে প্রতিবাদ জানাবে। যে গান করে, সে গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। যে কবিতা লেখে, সে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। এখানে আমাদের মৃদুল দাশগুপ্ত কবি, তাই তিনি কিসের মাধ্যমে প্রতিবাদ জানাবেন? কবিতার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। তাই তিনি প্রথমেই বলছেন, ক্রন্দনরতা জননীর পাশে, মা জননী বঙ্গমাতা আজ ক্রন্দনরতা, অর্থাৎ কাঁদছে। বঙ্গমাতা আজ কাঁদছে, আজকে আমি চুপ করে বসে থাকতে পারি না, তাই তার পাশে গিয়ে আমি দাঁড়াতে চাইছি। মা আজকে কাঁদছে, তাই তার পাশে গিয়ে আজকে আমি দাঁড়াতে চাইছি। তাই তিনি বলছেন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে, তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতাই জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। খুব ছোট্ট একটি কবিতা, 16টি লাইনের একটি কবিতা। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, যে ঘটনাটা বললাম, সেই ঘটনার পর যদি এখন যদি ক্রন্দনরতা জননীর পাশে আমি না থাকি, তাহলে কিসের জন্য তবে আমার লেখালেখি, কেন তবে গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি করি আমরা?
যারা বুদ্ধিজীবী সম্প্রদায় কলকাতার বুকে আছি, শহরাঞ্চলে আছি, তা সবাই কিন্তু কি করে, কেউ গান গাইছে, কেউ ছবি আঁকছে, কেউ সিনেমায় অভিনয় করছে, কেউ বা কবিতা লিখছে। এখন তো মা কাঁদছে। আর যে কোনো শিল্প হয় কিসের মাধ্যমে? সমাজের দর্পণ হয়ে ওঠে। শিল্প সবসময় সমাজের দর্পণ হয়। সাহিত্যে সবসময় সমাজের ছবিটা ফুটে ওঠে। সাহিত্যের মাধ্যমে কি ফুটে ওঠে? সমাজের ছবি ফুটে ওঠে সব সময়। আর শিল্পের মাধ্যমেও কিন্তু সমাজের ভালো মন্দটা ফুটে ওঠে। তাহলে আজ সমাজ একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে, কলুষিত হয়ে পড়েছে। আজকে বাংলার মা বিপর্যস্ত হয়ে পড়েছে, গ্রামীণ মানুষরা বিপর্যস্ত হয়ে পড়েছে, তাদের জীবন দুর্বিষহ আক্রমণে তারা বিধ্বস্ত হয়ে পড়েছে। চাষির দল তার দিশেহারা হয়ে পড়েছে। কি করবে? সরকার একদিকে বিশাল শক্তিশালী সরকার, সে তার পুলিশ বাহিনী নিয়ে আক্রমণ করছে নিরস্ত্র চাষিদের উপরে। তখন কি আমরা চুপ করে বসে থাকবো? যারা বুদ্ধিজীবী আছি তারা প্রতিবাদ করবো না? করবো। কিসের মাধ্যমে করতে বলছেন কবি? কেন তবে লেখা, কেন তবে গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। যে যার পদ্ধতি, যে যার নিজের মতো করে করতে বলছেন। যে গান করে তাকে গানের মাধ্যমে প্রতিবাদ করতে বলছেন, যে লেখালেখি করে তাকে লেখালেখির মাধ্যমে প্রতিবাদ করতে বলছেন, আর যে আঁকা আঁকি করে, ছবি আঁকে, তাকে ছবির মধ্য দিয়ে প্রতিবাদ করতে বলছেন। তাই সে সময় অনেক গায়করা, নচিকেতা, সুমন, কবি সুমনের নাম শুনেছেন নিশ্চয়, সুমন, অঞ্জন দত্ত, এরকম অনেকজন আছে যারা এর হয়ে এই বিষয়টাকে নিয়ে গান রচনা করে গান গাইছিল। আবার ছবি আঁকাতেও গিয়েছিল অনেকে। শুভা প্রসন্ন নামটা শুনেছ হয়তো, শুভা প্রসন্ন বলে আছে, কিন্তু ভালো ছবি আঁকেন, ছবির মাধ্যমে প্রকাশ করছে না। কবিরাও গেছিলেন, অনেক কবি গেছিলেন তার ছত্র ছায়। তারাও কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছিল। এখানে কবিও তার কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। নিহত ভাই মারা গেছে। বঙ্গমাতা যদি আমার মা হয়, বঙ্গভূমি যদি আমার মা হয়, তার প্রত্যেকটা সন্তান যদি আমার ভাই বোন। আমার মা, আমাদের সবার মাকে বঙ্গমাতা, তাই নাকি? বঙ্গমাতাদের মা। তাহলে কেউ যদি একজন মারা যায়, সে আমাদের কে হবে? ভাই। কারণ আমাদের সন্তান সবাই আমরা তার। তাহলে সেই সকল সন্তানরা যখন মারা যায়, 14 জন ছেলে মারা গেল, ভাই মারা গেল, তাই বলছে নিহত ভাইয়ের সব দেহ, মানে মৃতদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, তার ক্রোধ জাগবে না শরীরের মধ্যে? আক্রোশ আসবে না? রাগ আসবে না? ক্ষোভ আসবে না? নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্য। তাহলে ভালোবাসা বলে কিছু নেই পৃথিবীতে। কিসের ভালোবাসা, কিসের সমাজ? আমরা মানুষ সমাজবদ্ধ জীব বলি। কিসের জন্য সমাজবদ্ধ জীব হবো? আমার পাশের লোকে যদি তার বিপদে যদি না তার পাশে গিয়ে দাঁড়াতে পারি, তাহলে কিসের জন্য আমাদের এই সমাজ? কি মূল্যবোধ, মানবিক মূল্যবোধটা কোথায় যাচ্ছে? মানবিক মূল্যবোধ বলতে মানুষের প্রতি মানুষের যে বিচার, যে মূল্যটা দিয়ে তাকে বিচার করা উচিত, সেটাকে মানবিক মূল্যবোধ বলা হচ্ছে। একটা মানুষ বিপন্ন হয়ে আমার কাছে যদি সাহায্য চায়, আর আমি যদি দূর করে তাড়িয়ে দিই, তাহলে আমার মানবিক মূল্যবোধটা খারাপ হয়ে যায়। তাহলে সে সাহায্যের প্রত্যাশা নিয়ে এসেছিল, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, তাহলে মানবিক মূল্যবোধটা খারাপ হয়ে যায়। তাকে যেটুকু সাহায্য করা উচিত, তার প্রতি যেরকম ব্যবহার দেখানো উচিত, সেটা যদি আমি করি, তাহলে মানবিক মূল্যবোধটা ঠিক থাকবে। তাহলে এখন যখন বাংলার মায়ের সন্তানরা সরকারের দ্বারা, পুলিশের দ্বারা নিহত হচ্ছে, মারা যাচ্ছে, তখন কি তার পাশে গিয়ে আমরা দাঁড়াবো না? সেই পরিবারগুলোর পাশে গিয়ে আর উচিত নয় কি? উচিত তো। সেটাই বলছেন, কিসের মূল্যবোধ। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে, তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিচার চেয়ে। যে মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছিল, তাপসী মালি, যে মেয়েটির নাম তাপসী মালি, নিখোঁজ হয়ে গেছিল, তাকে বেশ কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল না। সবাই অনুমান করেছিল যে পুলিশ বাহিনী তাকে তুলে নিয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছিল না কোনো মতেই খুঁজে পাচ্ছিল না। সবাই বুঝতে পারছে যে পুলিশ তুলে নিয়ে গেছে। কয়েকদিন পর খুঁজে পেলো কোথায়? জঙ্গলের মধ্যে খুঁজে পেল। একটা আগ পোড়া অবস্থায় তার চেহারাটা পড়ে আছে, হাত পা ভাঙা, ভেঙে গুঁড়িয়ে দিছে, তার মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে পেট্রোল ঢেলে। এইখানে একটা বিভৎস অবস্থায় জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিচার। আমি কি আকাশের দিকে তাকাবো? হে ভগবান, কি করলে তুমি?
তুমি এত নিষ্ঠুর না। বিধাতা এই কাজ করেনি, যে করেছে শক্তি, সামনে প্রতিপক্ষ শক্তিকে দেখতে পাচ্ছি, সরকার করেছে, তার পুলিশ বাহিনী করেছে, আমাকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাই না? ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকলে কিছু হবে না। জীবনে সবকিছু সবসময় ভাগ্যের উপর নিজেকে অর্পণ করে দেওয়া যায় না। কিছু কিছু কাজ ছিনিয়ে নিতে হয়, সংঘবদ্ধ হতে হয়। যে কাজ একা করা যায় না, সে কাজ 10 জন মিলে 100 জন মিলে একসঙ্গে থাকলে অনায়াসেই করা যায়। কালকেই সেটা আমরা দেখেছি, কথাই বলছি, দেখেছি তো। ঠিক সেরকম ভাবে এখানেও সরকার খুব শক্তিশালী হয়ে পড়েছে, তার সামনে আমরা খুব তুচ্ছ, একজন খুব তুচ্ছ, কিন্তু 100 জন যদি পরপর দাঁড়িয়ে যায়, অনেকটা শক্তি কিন্তু একতাই জোট সব শক্তি, যে কথাটা বলে, সেই শক্তির বার্তা দেওয়ার জন্য কবি বলছেন, আমি তাকাবো বিধির বিচার চেয়ে, আমি তা পারি না। আমি বিধাতার উপর ভরসা করে থাকতে পারি না, আমি ভাগ্যের উপর ভরসা করে থাকতে পারি না। আমি কি করতে পারি? যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। আমার বিবেক বিস্ফোরণের আগে আমি যেটা পারি, কি করতে পারি, আমি কিভাবে প্রতিবাদ জানাতে পারি? কবিতার মাধ্যমে প্রতিবাদ জানাতে পারি। সেই কবিতার রচনার মধ্য দিয়ে আমি প্রতিবাদ জানাতে চাই এই ঘটনাটা। সেরকম প্রত্যেকে যে যার নিজের মনের মতো করে, অস্ত্র ধরতে হবে না। সবাই মিলে অস্ত্র ধরে যদি বলি যে চলো কলকাতা চলো, তাহলে বিপদ হয়ে যাবে। রাস্তাতেই অনেকে মারামারি আরম্ভ করে দেবে, তাই নাকি? আমার স্কুলে আছে 18 স্টুডেন্ট, 18 জনের হাতে আমি একটা করে তলোয়ার দিয়ে দিলাম, চলো যুদ্ধ করতে যাই। 18 জনকে নিয়ে যদি কলকাতা যাই, আমি হেঁটে হেঁটে যদি যাই, রাস্তায় হয়তো 400-200 জন মারা যাবে, নিজেদের মধ্যে মারামারি করে মারা যাবে, যাবে না? ওইভাবে নয়, প্রতিবাদ ওভাবে হবে না। প্রতিবাদ হবে কি হবে? যার যেটা কাজ সে সেই কাজের মাধ্যমে প্রতিবাদে জানাবে। আর যাদের কোনো কাজ নেই, ছাত্র সমাজ, তারা তখন কি করছিল? মোমবাতি জেলে করে রাস্তায় হাঁটছিল। সে সময় মোমবাতি জেলে করে রাস্তায় হেঁটে প্রতিবাদ জানিয়েছিল সরকারের বিরুদ্ধে। আমি তোমার পক্ষে নই, আমি তোমার বিপক্ষে, এই কথাটা সরকারকে বুঝিয়ে দিচ্ছিল বারবার করে। মোমবাতি প্রজ্বলন করে হাঁটছিল তখন তারা, তাদের কোনো অসুবিধা নেই। এইভাবে একটা গণজাগরণ ঘটেছিল বাংলায়। তার জন্য এই আন্দোলনটা এত বড় একটা আন্দোলন হয়ে গেছিল, এত বিশাল একটা বড় আন্দোলন হয়েছিল, যে তার 4 বছর পরেই সেই সরকারের পতন হয়ে যাচ্ছে। যে সরকার সবচেয়ে বেশি আন্দোলন নিয়ে এসেছিল, সিপিএম সরকার, তখন 2006 সালে, 2011 সালে সেই সরকার পরাস্ত হচ্ছে, হেরে যাচ্ছে। এবং যারা এই চাষিদের দলের হয়ে, গ্রামবাসীর হয়ে, মানুষের হয়ে কথা বলছিল, তারা জয়লাভ করে গেল, তাদের সরকার চলতে আরম্ভ করে। ঠিক আছে, এটাই হলো এই কবিতা। এই কবিতা থেকে দুটো প্রশ্ন দিচ্ছি, লেখো। আমি তা পারি না, আমি তা পারি না, হ্যাঁ, আমি তা পারি না, আমি কে? তিনি কি পারেন না, তিনি কি পারেন না, আমি কে? তিনি কি পারেন না, কেন পারেন না, কেন তা পারেন না, কেন তা পারেন না, কেন তা পারেন না। কবি কি, তিনি কি পারেন, তিনি কি পারেন, তিনি কি পারেন তা লেখো। 1+2+2+2 7 নম্বরের যে কোনো একটা 2 নম্বর বাদ দিয়ে দেবে পরীক্ষা হলে। হয়তো আর ক্রন্দনরত জননীর পাশে কবিতার মূল ভাব বস্তু লেখো। ক্রন্দনরত জননীর পাশে কবিতার মূল ভাব বস্তু লেখো।
এটা হলেই হবে। তো দুটো লিখে আনবে সোমবার। সোমবার তোমাদের সকলের খাতা আমি দেখব। সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে খাতা আনবে। একটা হোক দুটো হোক লিখবে। লেখা অভ্যাস না করলে কিন্তু নিজেরা পিছিয়ে পড়বে। লিখতে হবে, চেষ্টা করতে হবে। ভুল হোক কিচ্ছু আসা যায় না। পরীক্ষা হলে ভুল হলে কি হবে? তার চেয়ে তো এখন ভুল হয়ে যাওয়া ভালো না? বলবো লিখতে লিখতে লেখার ক্ষমতাটা বাড়ে, না লিখলে ক্ষমতা বাড়ে না। বাড়ে? কোনদিন বাড়বে না। লিখতে হবে। 5 হাজার 2